ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। প্রথমে বিভাগ ক। একের আয়তে বলেছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। 2 ফ্রান্সে তামাকজাত পণ্যের উপর যে কর নেওয়া হতো তার নাম এক্স। 3 বলেছে ষোড়শ লুই অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন তুর্গকে। 4 ফরাসি জাতীয় সভার অধিবেশন হয়েছিল 5ই মে 1789 সালের 5ই মে। 5 বলেছে অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন ষোড়শ লুই। 6 দিয়েছে ইয়র্ক ছিলেন রুশ সেনাপতি। 7 দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়ানকে। 8 টিলজিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। 9 নীলনদের যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হন নেলসনের কাছে। 10 নেপোলিয়ানের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। বিভাগ খতে আসি স্তম্ভ মেলানো। আয় চতুর্দশ লুই হবে। বি আমি রাষ্ট্র। 2 স্পেনীয় ক্ষত। সি নেপোলিয়ান। 3 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মন্তেস্কু। বিভাগ গতে আসি। 3 আয়তে দিয়েছে ইন্টেন্ডেন্ট কি। আচ্ছা, মানচিত্রে যেটা দেখাতে বলেছে ইউরোপের মানচিত্রে যে ইংল্যান্ড, এটা ফ্রান্স আর এটা হলো স্পেন। এই যে ইংল্যান্ড, এটা ফ্রান্স আর এটা স্পেন দেখিয়ে দেব। 3 আয়তে যেটা আছে বলেছে ইন্টেন্ডেন্ট কি। আচ্ছা, ইন্টেন্ডেন্ট লিখবে যে পূর্ব শাসনকালে প্রাদেশিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ রূপে পরিচিত এক বিশেষ ক্ষমতাশালী রাজস্ব সংগ্রাহক কর্মচারীরা হলো ইন্টেন্ডেন্ট। তবে স্থানীয় বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ প্রশাসন, কৃষি, শিল্প, বাণিজ্য, সৈন্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে তাদের নিয়ন্ত্রণে ছিল। লেফেভর লিখেছেন, নেকড়ে তুলে এই কর্মচারীদের অত্যাচারী জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। দুইতে রয়েছে প্যারিস কমিউন বলতে কি বোঝো। এটা ছায়া বই, মানে আমি এটা ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি আর সুভাষ বিশ্বাস। এই যে ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি আর সুভাষ বিশ্বাসের লেখা বই থেকে এটা দিচ্ছি। আমার এই বইটা ভালো লাগলো বলে আমি এখান থেকে দিচ্ছি। প্যারিস কমিউন কি লিখবে, বাস্তিল দুর্গের পতনের পর প্যারিস সহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে বিপ্লবের ঢেউ ছড়িয়ে পড়ে। বুর্জোয়ারা প্যারিসে দখল নিয়ে প্যারিস কমিউন গঠন করে এখানকার পৌর শাসন পরিচালনা করতে থাকে। 3 বলেছে ডাইরেক্টরি শাসন কি। লিখবে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডিরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ আর দুর্নীতিগ্রস্ত। ডিরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। 4 দিয়েছে পোড়ামাটি নীতি কি। এটা নবভারতী প্রকাশনী নবম শ্রেণীর, এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়। জীবন মুখোপাধ্যায় নবভারতী প্রশাসনী থেকে আমি দিচ্ছি পোড়ামাটি নীতি কি। এই যে 1812 খ্রিস্টাব্দে 26শে জুন নেপোলিয়ানের মহতী সেনা দল টিলজিটের কাছে নিমের নদী অতিক্রম করে রাশিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। 5 বছর আগে 1807 খ্রিস্টাব্দে টিলজিটে নেপোলিয়ান এবং জার আমৃত্যু বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। রুশ সেনাবাহিনী নেপোলিয়ানকে বাধা না দিয়ে এবং সম্মুখ যুদ্ধে এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের অভ্যন্তরে পশ্চাৎ অপসারণ করতে থাকে। পশ্চাৎ অপসারণের কালে তারা পোড়ামাটি নীতি গ্রহণ করে রাস্তাঘাট এবং সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর ও জনপদ, বাসস্থান, বস্ত্র প্রভৃতিতে অগ্নিসংযোগ করে, পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে নেপোলিয়ানের সেনাবাহিনী সেগুলি ব্যবহার করতে না পারে। রুশ সেনাদের এই পোড়ামাটি নীতি গ্রহণ আর তাদের অনুসরণ করে মহতী সেনাদলের রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের ফলে নেপোলিয়ানের খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এই সময় প্রকৃতিও নেপোলিয়নের বিরোধিতা শুরু করে। জুলাইয়ে প্রবল বর্ষণ, আগস্টে অসহ্য চাপা গরম আর পরে প্রবল শীত নেপোলিয়ান বাহিনীর অবস্থা শোচনীয় করে দেয়। 5 দিয়েছে কোন সময়কে কেন নেপোলিয়ানের যুগ বলা হয়। নেপোলিয়ন বোনাপার্ট 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন। এরপর তিনি ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং সর্বশক্তিমান প্রথম কনসাল রূপে পরিচিত হন। এই সময় থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন পূর্ণ কৃতিত্বের সঙ্গে ফ্রান্স শাসন করেন এবং সমগ্র ইউরোপে তার আধিপত্য বিস্তার করেন। তাই 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়। বিভাগ ঘতে আসি। 4 আয়তে দিয়েছে ফ্রান্সের সন্ত্রাসী শাসন চালু করা হওয়ার কি কারণ ছিল।
এই যে ফ্রান্সে সন্ত্রাসের শাসন প্রবর্তিত হওয়ার বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে অভ্যন্তরীণ সংকট। বিপ্লবের পরিস্থিতিতে ফ্রান্স অভ্যন্তরীণ ক্ষেত্রে বিভিন্ন সংকটের মুখে পড়ে। এক হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চরম খাদ্যাভাব, খাদ্যের সন্ধানে প্যারিসে বুভুক্ষ মানুষের জমায়েত দেশে চূড়ান্ত অরাজকতা সৃষ্টি করে। দেশে প্রচুর বিদেশি গুপ্তচর ছড়িয়ে পড়ে। দুই হচ্ছে ফ্রান্সের দুর্যোগ পরিস্থিতিতে দরিদ্র মানুষের একটা বড় অংশ প্রজাতান্ত্রিক সরকারের বিরোধিতা শুরু করে। ফ্রান্সের 83টি প্রদেশের মধ্যে 60টি প্রদেশে তীব্র আন্দোলন শুরু হয়। বহু মানুষ রাজতন্ত্রের সপক্ষে দাঁড়িয়ে বিপ্লবী সরকারের বিরুদ্ধে প্রতিবিপ্লব শুরু করে। লায়ন্স, বোর্দে, তুলো, লা ভেন্ডি, ব্রিটানি প্রভৃতি স্থানে রাজতন্ত্রীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। 4 হচ্ছে সাধারণ মানুষ কর প্রদান ও সেনাদলে যোগ দিতে অসম্মতি জানায় আর সরকারি আইন অমান্য করতে থাকে। মজুদদার, কালোবাজারি ও ফাটকাবাজরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর বৈদেশিক হস্তক্ষেপ। অস্ট্রিয়া, স্পেন, সার্ডিনিয়া, নেপলস প্রভৃতি দেশের রাজারা ছিলেন ফরাসি রাজার আত্মীয়। এইসব স্বৈরাচারী বিদেশি রাজার পক্ষে ফরাসি বিপ্লবের মহান আদর্শগুলি মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই বিভিন্ন বিদেশি রাষ্ট্র ফ্রান্সের রাজপরিবারের নিরাপত্তা রক্ষা ও বিপ্লবী প্রজাতান্ত্রিক ভাবধারা ধ্বংস করতে এগিয়ে আসে। এক হচ্ছে ফরাসি রাজা শ্যালক অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড পাদুয়া নামক স্থান থেকে এক ঘোষণাপত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজাদের সশস্ত্র হস্তক্ষেপের আবেদন করেন। এটা পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। 2 অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড আর প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক পিলনিজ নামক স্থান থেকে একত্রে এক ঘোষণার দ্বারা ইউরোপের সব রাজাদের ফরাসি রাজতন্ত্রের সপক্ষে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন করে। এটা পিলনিজের ঘোষণা নামে পরিচিত। 3 আইনসভার চাপে ফরাসি রাজা ষোড়শ লুই অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1792 খ্রিস্টাব্দে 20 এপ্রিল যুদ্ধ ঘোষণা করলে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার সেনাবাহিনী ফ্রান্সের দিকে অগ্রসর হয়। এ সময় প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণাপত্রের দ্বারা জানান যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। দুইতে দিয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? জীবন মুখোপাধ্যায়ের বই থেকে দিচ্ছি। 1806 খ্রিস্টাব্দ নাগাদ নেপোলিয়ন বুঝতে পারেন যে ইংল্যান্ড হলো সমুদ্রের রানী, তাকে সামুদ্রিক যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় বলে তিনি তাকে ভাতে মারার ব্যবস্থা করেন। এই উদ্দেশ্যে তিনি একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন। তিনি ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবেন না। এই উদ্দেশ্যে তিনি বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্স ডিক্রি ও ফন্টেনব্লু ডিক্রি নামে 4টি নির্দেশনামা জারি করেন। ইংল্যান্ডকে পর্যুদস্ত করার উদ্দেশ্যে রচিত তারই অর্থনৈতিক অবরোধের নীতি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম। ইংল্যান্ড ও নেপোলিয়নের বিরুদ্ধে অর্ডারস ইন কাউন্সিল নামে একটি নির্দেশনামা জারি করে পাল্টা প্রতিশোধের নীতি গ্রহণ করে। এর ফলাফল ভালো হয়নি। আসলে ব্রিটিশ পণ্যাদি ইউরোপের চাহিদা মেটাতো। এর ফলে সারা ইউরোপে নানা ধরনের সমস্যা দেখা দেয়, এমনকি ফ্রান্সের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। তিনেতে দিয়েছে ফরাসি বিপ্লবে নারীদের অবদান লেখো। এটা আমি জিকে পাহাড়ি আর সুভাষ বিশ্বাসের ছায়া প্রকাশনের বই থেকে দিচ্ছি। এই যে বিপ্লবে নারী। দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। আলম্ব দ্য গুজ, শার্লট কোর্দে, পলিন লিও, মেরিকুও, ক্লেয়া লাকম্বো প্রমুখ নারী বিপ্লবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দান করে। 1 নম্বর পয়েন্ট লিখবে বিপ্লবের প্রতি রাজতন্ত্রের বিরোধিতা, খাদ্যাভাব, মুদ্রাস্ফীতি প্রভৃতির ফলে প্যারিসে শোচনীয় অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থায় প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে প্রায় 6000 মহিলা 5ই অক্টোবর 1789 খ্রিস্টাব্দে মিছিল করে রুটির দাবিতে ভার্সাই নগরীতে পৌঁছায়। 2 আন্দোলনকারী নারীরা 6ই অক্টোবর রাজপ্রাসাদে হাজির হয় এবং রক্ষীদের হত্যা করে রাজপ্রাসাদে প্রবেশ করে। তাদের হাতে বন্দী হয়ে রাজপরিবার প্যারিসে আসতে বাধ্য হয়। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। এভাবে রাজা কার্যত জনতার হাতে বন্দী হয়ে পড়েন। এবার বিভাগ উন্নতে আসে। 5 আইতে দিয়েছে ফরাসি বিপ্লবের পশ্চাতে রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল। এই উত্তরটা লিখবে যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লবের সময় বুর্ব রাজবংশ রাজত্ব করত। ফরাসি বিপ্লবের জন্য মাদেলা প্রমুখ ঐতিহাসিক ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। তারা বুর্ব শাসকদের দুর্বলতা, অস্থির মনোভাব আর অদূরদর্শিতাকে এই বিপ্লবের মূল কারণ বলে চিহ্নিত করেছেন।
পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব। এক হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। চতুর্দশ লুই থেকে ষোড়শ লুই পর্যন্ত সকল পূর্ব বংশীয় শাসকই ছিলেন স্বৈরাচারী, এদের শাসনের কোনো গণভিত্তি ছিল না। দুই, রাজন্যবর্গের দুর্বলতা। রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই প্রমুখ ছিলেন বিলাসী, অলস, পরিশ্রম বিমুখ। শাসন কার্যে এদের দুর্বলতার সুযোগে রাজকর্মচারীরা দেশে যথেচ্ছাচার শুরু করেছিল। তিন, প্রশাসনিক ত্রুটি। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের পূর্ব শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। লেতর দ্য ক্যাশের অপব্যবহার, ইন্টেন্ডেন্ট নামক রাজস্ব আদায়কারীদের শোষণ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। বিপ্লবের অনিবার্যতা। রাজন্যবর্গের যুদ্ধরীতি, বিলাসব্যসন, অমিতব্যয়িতা প্রভৃতির ফলে বিপ্লবের প্রাক্কালে ফ্রান্স চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য রাজা ষোড়শ লুই তুর্গ, নেকার, ক্যালন, ব্রিয়াঁ প্রমুখ অর্থমন্ত্রীর সাহায্যে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু স্বার্থান্বেষী অভিজাতদের বিরোধিতার ফলে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তিনি স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করলে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। উপরিউক্ত কারণগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজবংশের নানাবিধ অযোগ্যতা অন্যতম কারণ হলেও একমাত্র কারণ নয়। সামাজিক বৈষম্য, দুর্নীতিগ্রস্ত চার্চ, স্বার্থান্বেষী অভিজাত শ্রেণী, বুর্জোয়া শ্রেণীর বিপ্লব মনস্কতার সঙ্গে পূর্ব রাজবংশের ভূমিকা একত্রিত হয়ে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। দুইতে দিয়েছে সম্রাট নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। এটা জি.কে. পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের বই থেকে দিচ্ছি। নেপোলিয়ন সামরিক ক্ষেত্রে যেরূপ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তেমন ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রেও নিজের অসামান্য প্রতিভার পরিচয় দিয়েছেন। এক হচ্ছে নেপোলিয়ন বিপ্লব এবং যুদ্ধ-বিধ্বস্ত ফ্রান্সে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশবাসীর শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করেন। দুই, তিনি সমগ্র ফ্রান্সকে 23টি প্রদেশ বা ডিপার্টমেন্টে বিভক্ত করেন। তিন, তিনি অর্থনৈতিক ক্ষেত্রে অডিট প্রথা, আয়কর প্রদান প্রভৃতি চালু করেন এবং ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। চার, তিনি দেশে প্রচুর বিদ্যালয় আর ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। পাঁচ, তিনি পোপ নবম পায়াসের সঙ্গে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। ছয়, তিনি দেশপ্রেমিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার উপাধি প্রদানের ব্যবস্থা করেন।